হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। অনেকদিন পর রেগুলার যেরকম করে ব্লগ শ্যুট করতাম সেরকম করে ইন্ট্রো দিলাম, বেশ ভালো লাগছে। আর তোমরা প্রচুর কমেন্ট করেছো ব্লগ দাও, আর ভালো লাগছে না, ব্লগ ছাড়া আর ভালো লাগছে না। আরও প্রচুর কমেন্ট করেছো কবে পুচকুসোনাটার মুখ দেখতে পারবো, কবে পুচকুসোনাটার ফেস রিভিল করবে। সেই সময়টা চলে এসছে, আর তোমাদের অপেক্ষা করতে হবে না। তো ফাইনালি আজকে চলে আসলাম আমরা আমাদের পুচকুসোনাকে দেখাতে, আমার জানটাকে দেখাতে। অনেক আগ্রহ নিয়ে বসে রয়েছে, তো তোমাদের লেট করাবো না, আজকে দেখিয়ে দেবো। আগে তোমাদের বলে দিই, আমার আর কি ডেলিভারি হয়েছে, আমাদের বেবি এসছে 29শে মার্চ শুক্রবার। তো তারপর থেকে আজকে হচ্ছে, তোমরা যেদিন ভিডিওটা পাচ্ছ সেদিন হচ্ছে আমার 11 দিন বেবির বয়স। আর 11 দিনে আমাদের মধ্যে মানে কিছু একটা বেজোড়া দিনে আর কি, 11 দিন, 9 দিন, 13 দিন, এরকম 21 দিন, এই দিনগুলোতে আতুরি তোলা হয় বা আতুরি তোলে, এরকম একটা আছে আমাদের মধ্যে কিছু নিয়ম কানুন। তো তোমরা অনেকে জেনে থাকবে, অনেকে না জানতে পারো। আর হচ্ছে 6 দিন, মানে 6 দিনে হচ্ছে ষষ্ঠী বলে, যেদিনকে নামকরণ করা হয়। তো আমাদের মধ্যে আর কি এরকমটা বলে, মারা বলছিল যে ষষ্ঠীর পরে বেবিকে দেখাস, তার আগে মানে দেখানো উচিত হবে না। সেই জন্য আমরা ষষ্ঠীতে চলে গেছে এর আগে। আর আজকে তোমরা যেদিন ভিডিও পাচ্ছ সেদিন কিন্তু 11 দিনও হয়ে যাচ্ছে। তো তাই আমরা ভেবেছি আর একদম দেরি করব না। তোমরা তো প্রচুর কমেন্ট করছো, আমি কিন্তু তোমাদের সঙ্গে আমার বেশ কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করব, যেহেতু ওটি হয়ে এসেছে প্রথমবার, আমার পুচকুসোনাকে কাছে পেয়েছি। আর এইরকম অনেক আমার বোন দিদিভাইরা রয়েছে যারা তোমাদের পুচকুসোনার আসার অপেক্ষা করছো, সেই ফিলিংসটা কিরকম সেটা একটু জানতে ইচ্ছা করছে কি, তাই তো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি যখন কিন্তু ব্লগ করতাম এরকম প্রচুর এরকম কমেন্ট পেতাম যারা কিন্তু প্রেগনেন্ট রয়েছে। তো সেই সুন্দর অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে কি হয়েছে, কেমন লেগেছে। ওর ফার্স্ট ওকে আর কি তোমাদের দাদাভাই যখন দেখলো সেই অনুভূতি, সেই দৃশ্য, প্লাস ওকে একদম যখন আনা হয় আর কি, আমার কাছ থেকে বের করা হয়, তখনকার থেকে ফটো একদিন দুদিনের আমরা একদম প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে প্রথমেই সেগুলো শেয়ার করিনি, তার কারণ ওই যে বললাম তখন বয়সটা হয়নি, 11 দিন হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো প্রথমে থেকেই তোমরা দেখতে পেয়েছো, যেদিন গেলাম বাড়ির থেকে অনেকটা সাহস, অনেক আনন্দ আর অনেকটা ভয়। আমার এই বিষয়টা নিয়ে খুব ভয়ে ছিলাম। তো প্রথমে যেদিন গেলাম আমরা মানে বাড়ির থেকে, মা বাবা সবার আশীর্বাদ নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে, ভাই ছিল, ও ছিল, সবার সঙ্গে করে যাচ্ছি। অনেকটা মানে আমার কাছে তাকে পেয়ে যাবো, পুচকুসোনাটাকে পাবো, সেই আনন্দ, তার সঙ্গে অনেকটা ভয় টেনশন নিয়ে গেলাম। তো ওটির কথাটাই বলছি, আমি যেদিন গেছিলাম সেদিন সকালবেলায় কিন্তু আমাদের বেবি হয়েছিল। আর আর আমাকে আগের দিনই বলা হয়েছিল আমি যাতে না খেয়ে দিয়ে যাই, তো সেই মতন আমি কিচ্ছু খাইনি। হ্যাঁ, ওটি হবে একদম, যাওয়ার পরে আর সময় থাকবে না, একদম 7:30টার মধ্যে ওটি হবে এরকম বলছিল চলে আসতে। তো ওখানে গেলাম, তারপরে প্রথমে আমি চলে গেলাম নার্সিং হোমে, আর ওরা ওয়েট করছিল। আমরা ঢোকার পরে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে কথা বলতেই বললো যে ওকে নিয়ে চলে গেল, আর আমাকে বললো কাগজপত্রগুলো জমা দিতে। তো তখন থেকে মানে গিয়েই ভেবেছি একটু সময় থাকবে, একদম যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কেমন একা হয়ে গেলাম, খুব ভয় লাগছিল যে আর হয়তো ওদেরকে দেখতে পাবো না। তো যাই হোক, প্রথমেই আমার একটা চেক আপ করানো হয়, প্রেশার মাপা হয়, তারপরে আরও আর কি কিছু জিনিস করা হয়, সমস্ত কিছু অক্সিজেন লেভেল সব চেক আপ করানো হয়। তারপরে একেবারে কিন্তু আমাকে ওপরে নিয়ে যাওয়া হয়। আর ডাক্তারবাবু তখনও যেহেতু আসেনি, তো আমাকে জিজ্ঞাসা করে তুমি ব্রেকফাস্ট করেছো কিনা। তো আমি বলি যে না, করিনি। তো এক একজনের ডাক্তারবাবুর এক এক রকম সিস্টেম, মানে অনেকে আগের দিন থেকে না খেয়ে থাকতে বলবে, অনেকে ব্রেকফাস্ট করাবে না বা মানে খাবার দেবে না অনেক ঘন্টা আগে। কিন্তু আমাকে কিন্তু ব্রেকফাস্ট করিয়েছিল, 2টো ব্রেড, একটা কলা দিয়ে। তারপরে কিছুক্ষণ পরেই ওপরে আর কি যে সমস্ত জিনিসপত্র আমার ও বেবির জন্য, আমার জন্য জিনিসপত্র, সেগুলো সব রাখা হলো। বলো তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও। তো সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি আমার চুল বেঁধে দিল, দুপাশে 2টো বিনুনি করে দিল। আর আমাকে আর একজন নার্স এসে আমাকে যে ড্রেসটা দিল ওটি করার জন্য, ওটা পরার পরে আমার কি ভয় করছে যে এখন আমার সঙ্গে কি করবে। কিন্তু সবার এত ভয় করে না, ভয় না করাটাই ভালো। সবসময় খুশি মনে থাকার চেষ্টা করবে যে সেই সময়টা চলে এসছে। তো আমি সেটাই বলবো। তখন আমি বাইরে টেনশন করছি আর ওর ভিতরে এই অবস্থা হচ্ছে। আর মানে ও ছিল না তখন, 2 মা ছিল, ওই জন্য আমার আরো ভয় লাগছিল।
একজনের রয়েছে সামনে, তো সতর্ক থাকতে হচ্ছে কখন প্যা না করে ওঠে। তো যাই হোক, তারপরে তো ভীষণ ভয় লাগছে। গার্জিয়ানদেরকেও তখন বাইরে নিয়ে গেছিলো, আর আমাকে তখন একা ওই ড্রেসটা পরিয়ে দিয়ে ওটি বলছে তোমার এখনই ওটি হবে। বলছি এখনই হবে? আমার বাড়ির গার্জিয়ানদের সঙ্গে দেখা করাবে না? বলছে করনি। বলছি যে ও বললো যে ওটি করার আগে যে দেখা হবে। তো আমি না তখনই তারপরে ওখানে দাঁড়িয়ে আছি ওটির রুমের সামনে, আর তারপরে তোমার দাদাভাই নিচ থেকে ওপরে উঠে আসে, ওকে দেখে আমি পুরো কান্না করে ফেলেছি। মানে সেই ভিডিও ক্লিপটাও আছে, কারণ আমার ভীষণ কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল ওদেরকে সবাইকে নিয়ে যাই ভিতরে, এত ভয় লাগছিল। আর এই সময়টা আমার বাইরে কি অবস্থা ছিল সেটা তোমাদের একটু দেখাই। আমার ওখান থেকে হট করে কল আসলো যে উপরে আসো, পেশেন্টকে ওটিতে নেওয়া হচ্ছে। তো আমরা ছুটে ছুটতে যাই। চলো, ওই যে সবাই আসছে, এইমাত্র কল করলো যে পাপড়ি সরকারের বাড়ির লোক, তো এখন বললো ওটিতে উঠবে। তো চলো তাড়াতাড়ি, খুব আগে চলো যাই। তারপরে যখন আমি এখানে উঠে ওকে দেখি কান্না করছে, আমি ওকে জাস্ট একটু হাত দিয়ে এরকম করে পুরো এরকম করে ধরে নিলাম, ঠিক আছে, যে চিন্তা করো না। আরও কান্না করছে। এখানে ম্যাডাম রয়েছে, সেখানে তারাও বোঝাচ্ছে, বাড়ির সবাই রয়েছে, তারাও বোঝাচ্ছিল। তো সেইটা একটা আলাদাই ইয়ে। দেখো সবাই কান্না করছে, ওকে ওটিতে নিয়ে যাওয়া হলো। তারপর আমাদের নিচে নামিয়ে দেওয়া হলো, তোমরা বাইরে ওয়েট করো। ওই সময়টা কি হচ্ছে জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে টেনশন, কখন আমি জাস্ট কোথাতে ডাকে আমি সেটা জানি, আমি শুধু ওখানটা দাঁড়িয়ে রয়েছি কখন আমাকে একবার ডাকবে, ওইটা একটা আলাদাই। ওখানে ওয়েট করছিল দিদা, দাদু, মা, দুই মা, ভাই সবাই নিচে ওয়েট করছিল। আর আমি বসেছিলাম না, আমি বসে থাকতে পারছিলাম না, আমি জাস্ট হাঁটাচলা করছিলাম খালি বারবার এদিকে। আর এই টেনশনটা অন্যরকম টেনশন, মানে আলাদা একটা টেনশন, এটা দেখাতে পারছি না। দেখা যাক কি হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। পাপড়ি এখন ওটিতে রয়েছে, এরপরে জানি না ভিতরে কতটা ক্যামেরা করতে পারবো, তবে চেষ্টা করছি। পিসিকে একটা ফোন করতে হবে, বলছে ওটিতে নামার সঙ্গে সঙ্গে ফোন করতে, তো ফোন করব, দেখি এখনো তো। তারপরে ফাইনালি আসলো সেই সময়টা। আর ভিতরে আমার কি হচ্ছিল এবার সেটা আমি বলি। ভিতরে যেহেতু সি সেকশনে কিন্তু সবই তুমি বুঝতে পারবে। প্রথমেই আমাকে নিয়ে যাওয়া হলো, তারপরে বেশ কিছু জিনিস করবার থাকে। প্রথমে বেডে তুলে দেওয়া হলো, সবাই খুব ভালো বিহেভ করে, নার্সরা আরও ডাক্তাররা, তো আলাদা আলাদা রকম ডাক্তার থাকে। তো তারপরে ভালো বিহেভ করবে না, না মানে সবার ক্ষেত্রে সমান না, মানে একটু যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে, টেনশন না করে সেরকম ইয়ে করবে। আর যেহেতু আগে থেকে সমস্ত অভিজ্ঞতা গ্রহণ করে ফেলেছি যে এরকম করে ওরম করে, তো প্রথমে কি করবে আমি ভাবছি এরপরই আমাকে ইঞ্জেকশনটা দিতে আসবে, হ্যাঁ, মাথা নিচু করতে বলবে। তো এরকম আর কি সব, তো সেই মতন তো একদম সেম টু সেম হচ্ছে। আর আমার তো আরও ভয় লাগছে, আমি যেহেতু সব জানি। আমি মানে যারা জানে না তারা ভাববে যে এটা কি হচ্ছে, যেহেতু জানি সেই জন্য প্রচণ্ড ভয় লাগছে। বলছে ঘাটটা নিচু করো, আর শীত দ্বারা বেশ একটা কি খুঁজছে অংশ। আর সব আমি আরেকটা কথা বলি, অনেকেই বলে এই ব্যথাটা মানে যখন ইঞ্জেকশন দেবে এত ব্যথা, তো আমার ক্ষেত্রে একদমই না। আমার যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি 4টে ইঞ্জেকশন নিয়েছিলাম 12 ঘন্টা পর পর। সেই ব্যথাটা এর থেকে অনেক বেশি ব্যথা ছিল। ওটাতে কি হয়, ইঞ্জেকশনটা দেয় নর্মালি যেরকম ব্যথা, হ্যাঁ, ওটার মানে ইয়েটা কি হয় যে একটা ঝিন করে ওঠে, মানে অবশ করার জন্য যেটা কারেন্টের শক, মনে হয় একটা শক লাগলো, তো সেটা হয়। কিন্তু প্রচন্ড ব্যথা, প্রচন্ড কষ্ট, খুব বাজে ভেবে দেয়, এরকম কোনো ব্যাপার না। কিছু বললো, আমি বললাম যে হ্যাঁ। বললো কি হলো, আমি বললাম যে আমার বাপাটা ঝিন করে উঠলো। তো তারপরে শুইয়ে দিল আস্তে আস্তে, তো আস্তে আস্তে ওটা শুরু হলো, অবসর শুরু হলো। তো তারপরে তো আর ওখানে একজন ম্যাডাম ছিলেন, উনি আর আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছি ওনারা আর কি আমার সিজারটা করছিলেন। তো আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বলছিলাম, কান্না করছিলাম, ভয় পাচ্ছিলাম, আর বলছিলাম আমি কিন্তু সবকিছু ফিল করতে পারছি এখনো। আর ওনারা ওইদিকে মানে মোটামুটি সমস্ত কিছু প্রিপারেশন শুরু করে দিয়েছে অস্ত্র নিয়ে। আর আরো দুজন ডাক্তারবাবু অস্ত্রগুলো সব রেডি করছিল সাইডে, আমার চোখে একটা পট্টি বেঁধে দিল। আমি সব বুঝতে পারছি যে এখন আমার যে ইয়েটা হবে, অস্ত্রগুলো সব রেডি করছে। আমি এক নজরও তাকাইনি যে আমি এগুলো কিছু দেবো না, দেখলে আরো টেনশন হবে। অলরেডি ভয় করছিল যেন আমি কোনো কিছু ব্যথা না ফিল করি। তো ফিল তো করা যায় না, কিন্তু মানে সবকিছু বোঝা যায় যে কিছু হচ্ছে, কাট হচ্ছে, টানা হেঁচড়া হচ্ছে, নাড়াচাড়া হচ্ছে, ফাঁকা হচ্ছে পেট, সবকিছুই ফিল
করা যায়, কিন্তু কোনো ব্যথা ফিল করা যায় না, ব্যথা অনুভূতি হয় না। আর তারপরে আমি বলছিলাম যে আমি কিন্তু ফিল করতে পারছি। বলছে ফিল করতে পারছো, তুমি পাটা উঁচু করো তো দেখি। তো আমি পাটা উঁচু করার চেষ্টা করলাম, বললাম যে না আমি উঁচু করতে পারছি না। বলছে হ্যাঁ পারবে না, তুমি ফিল তো করতেই পারবে, কারণ তোমাকে তো অবশ করা হয়েছে, তোমার শরীর এরকম বলছিল। আর ডাক্তারবাবু বলছিল, আরো অনেক ডাক্তারবাবুরা ওখানে ছিল। তো আমি বলছিলাম যে ডাক্তারবাবু আমার না খুব ভয় করছে, আমার প্রচন্ড ভয় করছে, আমাকে না অল্প কাটবেন। আর আমি না এটা বলে ফেলেছি যে আমাকে না অল্প করে, কারণ কাটবে, কতটা কাটবে, হ্যাঁ সেটা আমি এটা বলছি, আমাকে না অল্প কাটবেন। আর ওখানে ডাক্তাররা বলছে কি না না তোমাকে কাটবে না। আমি তো বলছি না সে তো কাটবেই, এটাও বলছি, মানে ভয়ের মধ্যেও এগুলো বলছি। তারপরে আমাকে বুঝতে পারছি যে আমি খুব টেনশন করছি, কান্না করছি। বলছে কোনো প্রবলেম হলে বলবে। আমি বললাম যে আমার নাকটা কেমন বন্ধ হয়ে আসছে, মাথাটা কেমন ভার হয়ে আসছে, সঙ্গে সঙ্গে আমার নাকে হয়তো একটা মানে ড্রপ দিল যাতে নাকটা ক্লিয়ার হয়ে যায়। যা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে সেগুলো বলবে, ওনারা সেরকম সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। আর আমি যখন বললাম আমার মাথাটা কেমন ভার হয়ে আসছে, সঙ্গে সঙ্গে আমার একটা ইঞ্জেকশনও দিয়েছিল। তো এইরকম। আর তারপরে ডাক্তারবাবু শুরু করে দিল একটুখানি গল্প, যাতে আমি একটু রিল্যাক্স হই। বুঝতে পারছিল যে আমি খুব টেনশন করছি। তো বললো ও কিন্তু এক ব্লগার, ও কিন্তু ব্লগ করে। আদার্স ডাক্তারবাবুদের বলছিল, বললো ও তাই, তুমি কি ব্লগ করো? তো আমি তখন শুরু করলাম আমাদের গল্প আর কি, যে আমি হচ্ছে ডেলি ব্লগ করি, তারপরে হচ্ছে নাচের ভিডিও করি, শর্টস করি, ঠিক আছে। ততক্ষণে কাজ হচ্ছে, আমি ওগুলো ফিল করছি, আমি জানি যে আমি সবই জানি যে এগুলো আমাকে ভোলানোর জন্য, আর যাতে আমি ভয় না পাই তার জন্য বলছে। আমি কাঁদছি, গলা কাঁপছে আর গল্প করছি। তারপরে বলছে ও তাই, বলছে। আর ডাক্তারবাবু যাকে আমি দেখাতাম, তো উনি কম বেশি জানতো, ওনার সঙ্গে যেহেতু কথাবার্তা হতো। তো বলছে হ্যাঁ ওরা দার্জিলিং এ গিয়েও নাচের ভিডিও শুট করেছে, এগুলো ওনাদের বলছে এরকম আর কি। তারপরে আমি আবার বললাম যে হ্যাঁ আজকেও ভিডিও শুট হচ্ছে। বলছে আজকেও হচ্ছে? আমি বললাম হ্যাঁ। আমি বললাম একটু তো স্পেশাল দিন আজকে হবে। বলছে ও তাই, তাহলে কিন্তু ডাক্তারবাবুদেরকেও একটু নামগুলো বলে দিও। আমি বলছি হ্যাঁ বলবো। তো আমার ডাক্তারবাবুর নাম ছিল পলাশ মজুমদার, আর আরেকটা ম্যাডাম ছিল, ওনার নামও ডাক্তারবাবু বলছিল যে ম্যাডামের নামটাও কিন্তু বললো, কিন্তু আমার এখন মনে নেই। যাই হোক, এরকম বলছিল, আর যাতে আমি হাসি খুশি থাকি আর কি। তো তারপরে ওরকম কথোপকথনের মধ্যেই এরকম একটা আওয়াজ হলো। আর ওকে না কাঁদাতে হয়নি, যখন ওকে মানে পেটের মধ্যে থেকে যখন হয়তো সঙ্গে সঙ্গে তুলেছে, সঙ্গে সঙ্গে আওয়াজটা হয়েছে। তো তারপরে আমাকে উপরে মানে তুলবে, তো আওয়াজটা আগেই হলো কান্নার। তখন আমার মানে বিশাল একটা কেমন লাগলো বুকের মধ্যে যে চলে এসছে। তারপরে আমার মুখের সামনে দেখালো, আর আমার তো চোখে মাইনাস পাওয়ার, চশমা ছাড়া ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বেবিকে। তো সেটা ভীষণ ভীষণ আলাদাই একটা ফিলিংস, কি বলবো, ইমোশনাল হয়ে যাচ্ছি। তো এখন সেই মুহূর্তে আমাদের সামনে, ঠিক আছে। যাই হোক, তো এইটা ছিল ওর ভিতরের ঘটনা। এইবার হ্যাঁ, ডাক্তারবাবু আরেকটা কথা বললো, বলো তো তোমার কি হয়েছে? তো সঙ্গে সঙ্গে আমি বললাম আমার মেয়ে হয়েছে, কান্না করতে করতে। তো তারপরে ওকে নিয়ে গেল, আর তারপর তো বাইরের লোককে দেখাবে, সেটাও আমি জানি। সেগুলো ভাবছিলাম যে এখন বাইরে ওকে দেখতে পাচ্ছে, আর আমি ওকে দেখেছিলাম কিন্তু ভালোভাবে দেখতে পাইনি, কারণ ও তখন ক্লিন ছিল না, আর আমার চশমা ছিল না, এতটা ডিস্টেন্স থেকে দেখছিলাম, কিন্তু ভীষণ ভালো লাগছিল। এইবার কি হচ্ছে সেটা আমার সাথে কি হলো, এটা ও বললো ওর সঙ্গে ওটিতে কি হয়েছে। এবার আমি বলি, আমাকে আবার কল করা হলো, দুই মন্ডলের বাড়ির লোক তাড়াতাড়ি উপরে আসো। তো আমরা সবাই ছোটাছুটি করে চলে গেলাম, কি হয়েছে, ভীষণ এক্সাইটেড। তখন যে মাথার মধ্যে কি হচ্ছে, বুকের মধ্যে হার্টবিট কত জানি না, ঠিক আছে। তো ঢোকার পরে সঙ্গে সঙ্গে বললো এখানে দাঁড়াও। তো ওখানে আমরা মিনিট 10 মতন দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। তো তারপরে নিয়ে আসলো আমাদের বেবিকে একটা ট্রেতে করে, এরকম করে একটা ম্যাডাম নিয়ে আসলো, নিয়ে এসে নিচে রাখলো স্ট্রেচারের উপরে। তো রাখার পরে তোয়ালে দিয়ে ঢাকা ছিল, পিছনে কি একটা কাগজ লাগানো ছিল বেশ। তো সঙ্গে সঙ্গে ওটাকে উল্টে দিয়ে আমাকে দেখাচ্ছে, বলছে কি হয়েছে? আমি বললাম মেয়ে, দিয়ে নাম্বার কত এসব বলছিল। হ্যাঁ, আমাকেও বলছো, বলো তো তোমার কত নাম্বার। তো আমি দেখলাম যে 186 এরকম কিছু একটা ছিল। তো যাই হোক, তো দেখলাম, দেখার পরে একটু আমার সামনে কান্না করিয়ে দেখালো। তো সেখানে আমরা উপস্থিত ছিলাম, দাদু, দিদা, মা, সবাই যতটুকু ভিডিও করা সম্ভব ছিল সেটুকু করেছিলাম। আর সবাই তো দেখেই সঙ্গে সঙ্গে বাবার মতন এই হয়েছে, মার মতন এই হয়েছে, আনন্দে বলা শুরু করে দিয়েছে তো চোখ মুখ দেখে। হ্যাঁ, তারপরে তো ওকে নিয়ে যাওয়া হলো বেডে। আমরা নিচে গিয়ে একদম সবাইকে জানিয়ে দিলাম। আর আমি সবার প্রথম ফোন করেছিলাম কাকাকে। আমি কাকাকে ফোন করে বললাম, কাকা
আমার মেয়ে হয়েছে, ঠিক আছে, সেটা একটা আলাদাই ইয়ে। কিন্তু আমার মেয়ে কি এখন কান্না করবে মনে হচ্ছে? না না, ঘুমাচ্ছে, ভীষণ কুম্ভকর্ণ, ঘুমাতে খুব ভালোবাসে। আমার মতো হয়েছে, আমি ঘুমাতে ভালোবাসি যে তার জন্য। যাই হোক, তো অনেক লেট হয়ে যাচ্ছে এবার। তারপরে কি হলো, তারপর ওকে বেডে দিয়ে দেওয়া হলো। আর ওকে দেখার পরে আমার সেকেন্ড কথা ছিল যে পাপড়ি কেমন আছে, মানে মা কেমন আছে। সবার আগে এটা বললাম যে মা কেমন আছে, বলছে ভালো আছে। ওকে বেডে নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, তো সেখানে যাওয়ার পরে দেখছি ও শুয়ে আছে। ওর তো সেই সেন্স নেই, জাস্ট হালকা করে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে বিরাট একটা নেশার করে, ঠিক আছে। হ্যাঁ, ওরকমই হয়ে যায়। হ্যাঁ, তো কথা বলা সত্যি সব বুঝতে পারছি। ও আমাকে বললো তুমি খুশি তো? আমি বললাম খুশি না, বিশাল খুশি, মনে আছে? বললো যে তুমি খুশি তো? আমি বললাম হ্যাঁ বিশাল খুশি। আর আমি গিয়ে শুধু ওকে দেখছিলাম, মানে মনটা পুরো ভরে গেল। আর কি বলবো, সেই ফিলিংস, সেই জিনিসটা। আমাদের খুব সৌভাগ্য যে 2024-এ এসে আমাদের বেবিকে জন্ম দিয়েছি। এই সময় এত অত্যাধুনিক জিনিস রয়েছে, মোবাইল রয়েছে, ক্যামেরা রয়েছে, এটাকে আমরা সারা জীবনের জন্য ক্যাপচার করে নিয়েছি। এবং অনেক মানুষ আছে যারা তাদের সেই স্মৃতিগুলোকে ক্যাপচার করতে পারেনি। হ্যাঁ, আর সেগুলো আমরা ক্যাপচার করে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে আমাদের কাছ থেকে কখনো যদি ভুলবশত সেগুলো হারিয়ে যায়, সেগুলো থেকে যায় চিরকালের জন্য। সেটাই তো, আর ওয়েট করবো না। তো আমি যখন ফার্স্ট ঢুকলাম, ঢুকে কি দেখলাম সেটা তোমাদের দেখাই, আর তোমরা দেখে নাও আমাদের বেবিকে। চলো। বেড থেকে দেখতে পাচ্ছিলাম, মানে আমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে বললাম না, একটা নেশার ঘরে রয়েছে। আমি শুধু দেখছি, আমার সামনেই একটু দূরে বেবিকে রেখেছে। আমার প্রচন্ড ইচ্ছা করছে দেখতে, আমার কাছে সবাই দেখছে, আমি তো ভালোভাবে দেখতে পাইনি। আর মা, দুই মা, তারপরে একটু পরে ভাই আসলো, সবাই কথা বলছে, আমি সব শুনতে পাচ্ছি। হাসাহাসি করছে, ও কিরকম অ্যাক্টিভিটি করছে, মুখ নাড়ছে, চোখ পিটপিট করছে, সেগুলো সব শুনে ওরা হাসাহাসি করছে, কথা বলছে। আর সবাই মানে খুব আনন্দ করছিল। তো আমার খুব দেখতে ইচ্ছা করছে, কখন আমি দেখবো। তারপর ও যখন আমার কাছে এসেছিল, আমি তখন বলেছিলাম যে বেবিকে কখন আমি একটু দেখবো, আমাকে দেখাও না। তো বেবিকে প্রথমে একটু দূরে, মানে কি যেন বেশ লাইট দিয়ে রাখে, ওর সঙ্গে আর একটা বেবি ছিল। তো আর একটা বেবিকে ওর সঙ্গে সঙ্গে পরপর দুজনারই ওটি হয়েছিল। উনি ওই সেম ডাক্তারবাবুরই পেশেন্ট। আমরা দুজনে বেতর থেকে গেছিলাম, পরপর আমাদের দুজনের ওটি হলো। দুজনারই মেয়ে হয়েছে, ওই দিদিভাইটারও মেয়ে হয়েছে। সেই দিদিভাইও কিন্তু আমাদের ব্লগ দেখে। দিদিভাই বলছে কি আমি ভিতরে গেছি পরে দেখতে, এবার কেমন আছে দেখতে, পরে যাই ওকে দেখতে গিয়ে তখন গেছি। দিদিভাই বলছে কি আমি তো পাপড়িকে ভিডিও দেখি, এবার আমাকে ওর পরে আমার হবে, ঠিক আছে। তো আমি ওখানে বেডে শুয়ে রয়েছি, আর পাপড়ির ওখানে তাকিয়ে দেখি পাপড়ির পেট পুরো এরকম করা, ঠিক আছে। ওটা দেখে নাকি মানে একটু ভয় পেয়েছিল। যাই হোক, পাশাপাশি বেডে যেহেতু মানে হয়েছে ওটি, তো এরকম একটা ঘটনা হয়েছিল। যাই হোক, ওখানে কিছু টিপস নেওয়া হলো, ভিডিও একটুখানি করে নিল। আর তারপর আমি ওকে বললাম যে আমাকে আস্তে আস্তে, মানে বলছিলাম ভালো করে কথা বলা যায় না, যে আমাকে দেখাও না, আমার খুব দেখতে ইচ্ছা করছে। তারপরে ওখান থেকে আবার ভিডিও করে এনে আমার কাছে এনে দেখালো। আমার কি ভালো লাগলো, দারুণ দারুণ ফিলিংস, যেটা আমার বেবি আমার কাছে ছিল, আমার পেটে ছিল এতদিন, আমি ওকে পেয়ে গেছি আমার কাছে। কখন আমার কাছে আনবে, আমি একটু ছুতে পারবো। তারপরে ওই বেবি বেডগুলোতে করে কিছুক্ষণ পরে আবার আমার বেডের পাশে এনে রাখলো। আমার ভালো লাগছে না, মনে হচ্ছে আমি কখন ওকে একটু ছোবো। বেবি বেডের ভিতর দিয়ে যেই গ্যাপগুলো থাকে, হাত ঢোকান, মানে উঁচু তো করতে পারছি না, উঁচু হতে পারবো না, বাঁকা হতে পারবো না। তো ওই ফাঁকাগুলোর মধ্যে দিয়ে আমি আমার হাত ঢুকিয়ে দিয়েছি যে একটুখানি ছোবো। আর আশ্চর্য বিষয়, আমি হাত ঢুকিয়ে দিয়েছি আর ওইটুকু কুচকি আমার আঙুল ধরে নিয়েছে। তো সেইটাও ফটো আছে, তাই না বলো? ওটার সঙ্গে শেয়ার করেছিলাম বোধহয়, তাও আরেকবার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে যখন মানে আমি পরে যখন দেখা করতে আসলাম তোমার সঙ্গে, তখন এসে দেখছি যে পাপড়ি শুয়ে রয়েছে আর আমাদের বেবি ওর আঙুল ধরে ঘুমাচ্ছে।
আঙুলটা হাতটা দেওয়া ধরেছি জন্য আমি ওভাবেই রেখে দিয়েছি, মানে এত ভালো লাগছিল যে ওকে ছুঁতে পারছি। প্রথম যখন ওকে ছুঁচ্ছি কেমন একটা অনুভূতি হচ্ছে যে এটা আমার বেবি, মানে ওর গা ছুঁচ্ছি, যখন ওর হাত ছুঁচ্ছি, মানে পুরো আলাদাই ফিলিংস, মা হওয়ার আলাদাই একটা ফিলিংস। সেটা তোমরা যখন হবে তখন খুব ভালোভাবে বুঝতে পারবে। আর মানে যারা হয়েছে তারা তো বুঝতেই পারছো আমার অনুভূতিটা, আমার মানে ফিলিংসটা। যারা হবে জাস্ট জীবনের সেরা সুখ এটা বলতে পারি। আজকে হয়তো অনেক মানুষের, মানে আজকে তো অনেক মায়েদের মনে পড়ে যাবে তার সেই দিনটা, প্রথম মানে সেই যেদিন আমাদের ভিডিও তোমরা অনেকে হয়তো দেখছো, যারা মা হয়েছো তাদের হয়তো সেই দিনটা মনে পড়ে যাচ্ছে বা মনে পড়ে যাবে। সেইটা একটা আলাদাই অনুভূতি। পরে আমি তো ওখানে কৃষ্ণগড়ে থেকে গেলাম, দেখবো দুবেলা, ওকে দেখতে হবে, বেবিকে দেখবো, ভালো লাগতো না বাড়ি আসলে কখন যাবো। দুটো টাইম ছিল তো একদম একটু টাইম নষ্ট করতো না, সবাই তো যেত আর ও তো প্রত্যেক দিন দুবেলা করে যেত। আর মনে হতো কতক্ষণও থাকতে পারবে, আর গিয়ে তো সারাক্ষণ বেবিকে দেখতো। প্রথমবার টাচ করছি, এখন পর্যন্ত টাচ করে ভালো করে হাত পরিষ্কার করে নিয়েছি। আমি সারাক্ষণ অপেক্ষা করে থাকতাম যে কখনো আসবে, বাড়ির লোক কখন আসবে। আর ওখানে কিন্তু যারা ছিল আমার সঙ্গে সবার সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেছিলো, বান্ধবী হয়ে গেছিলো আমার অনেকগুলো। আর রাতটা খুব কষ্টেই যায়, মানে রাতটা অনেকটা সময় তো তো সবার সমান হয় না শারীরিক কন্ডিশন, তবে প্রথম দিনটা একটু অবশ অবশভাবেই কাটে। তারপরে যখন সেটা একটু লাইট হতে থাকে, একটু পেটে ব্যথা হালকা হালকা হয়, একটু সেটা তার ব্যক্তিগত ব্যাপার, মানে ব্যক্তিগতভাবে সহ্য করার ক্ষমতার উপর ডিপেন্ড করছে। সহ্য করতে পারলে নর্মালি থাকা যায়, আর যারা পারে না তারা অল্পতেই মানে কাকু মানে ওইগুলো বেশি করে আর কি। তো পুরোটাই তার উপর ডিপেন্ড করে, অতটাও ইয়ে না আর কি। মানে 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ আমি একটু দেখি আমার সোনার বেবিটা টয়লেট করেছি নাকি। টয়লেট কে এসে ঠাকুমা ওটা দাদু দাদু আমার নাতনি হয়েছে, নাতনি। আমি কি বললাম? এই নাতনি হবে কে বলেছিল? মেয়ে হবে কে বলেছিল? তুমি পরে পাল্টে মেরেছিলা। বড়দিকে জিজ্ঞেস কর, বড়দি মেয়ে হবে কে বলেছিল? দেখো দেখতে পাচ্ছ পিসি পিসিমশাই চলে এসছে নার্সিংহোমে, আর তারা তো ভীষণই খুশি। আমাকে প্রথম দিন থেকে বলছে যে যখনই ওটিতে নেবে আমাকে ফোন করবি, সঙ্গে সঙ্গে খবর পেয়ে দেখতে চলে এসছে আমাদের বেবিকে। বেশ কিছুদিন ওখানে থাকতে হবে, আমার 5 দিনে ছুটি হয়েছিল, অনেকের 6 দিনে হয় এরকম আর কি। তো প্রত্যেক দিনই আর কি, প্রথম দিনটা আমাদের তো পুরো যেহেতু ফার্স্ট বেবি, পুরো সারা রাত শুয়েই কাটলো। পরের দিন আস্তে আস্তে একটু কাত হওয়ার চেষ্টা, ব্যথা তো একটু লাগবেই, তারপরে কাত হওয়ার চেষ্টা, একাত হওয়া। আমার টেনশন হচ্ছিল বাড়িতে থাকতে, কি অবস্থা, এমনি তুমি কষ্ট সহ্য করতে পারবো না, তারপরে এতবার একটা অপারেশন, তো কষ্ট সহ্য করতে না পারলেও তখন বেবির জন্য, বেবির আনন্দে সেই কষ্টটা অনেকটাই মুছে যায়, অনেকটা কি বেশিরভাগই মুছে যায়। ওর কথা ভেবে, ওর মুখের দিক তাকিয়েই কষ্টগুলো মানে দূরে চলে যায়। মুখের দিকে তাকালে পরে, দেখতে পেলে পরে সব কষ্ট দূরে চলে যায়। তো এই আর কি। আজ 31শে মার্চ, মানে 2 দিন পর মা এসছে নার্সিংহোমে দেখতে। আমার মা আমার বেবিকে দেখতে এসছে, আর ঠামি বলে কথা, ভীষণ খুশি। একভাবে দেখছিল মা, বেবিকে আদর করছিল। এই যে দেখো, আমি, মা, বাপটি, এরকম আমরা এখানে বসে রয়েছি, আমাদের বেবি রয়েছে শুয়ে। বসে রয়েছি, ছাড়বার না। দেখো মায়ের আঙুল ধরে রয়েছে, ছাড়ছে না। একটু ছাড়, আমি ধরবো তো ভালো করে তোকে। ছাড়ো, ধরবো তো, নাহলে পড়ে যাবা। হ্যাঁ ওরে বাবা, ওরে বাবা। আর ওখানকার দেখো তো বাপটি, যে আমাদের বেবিকে যখন প্রথম কোলে করে নিয়ে তুমি যখন বুকের দুধ খাওয়ালে তখন কেমন ফিল ছিল? সেগুলো সত্যি সমস্ত কিছু আলাদা অনুভূতি। মানে পুরো মনে হচ্ছে যে মা হয়ে গেছি আমি মানে নিজেকে খুব গর্ব, মানে ভীষণ গর্ব হচ্ছিল তখন। সেই সময়টা মানে অত অসুস্থ, অত ক্লান্ত, তার মধ্যেও মানে ভিতরে ভিতরে খুব
অনেক বড় নিজেকে মনে হচ্ছিল, সবার মনে হবে, দেখবে যারা হয়েছে তাদেরও মনে হয়েছে হয়তো, পুরো আলাদাই অনুভূতি। আরেকটা কথা, তোমরা একটু বলো তো যে আমাদের বেবিকে তো তোমরা দেখলে কার মতন হয়েছে, ঠিক আছে? মানে আমার মতন না ওর মতন, তোমরা একটু কমেন্ট করে জানিও। দুজনের মতন তো হয়েছে বটে, সেটা সবাই বলে যে মিক্সচার আমাদের দুজনের। হ্যাঁ, ওর মতন মানে আবার একই জিনিস সেম সেম বলে যে মায়ের মতন চোখ, আবার বলে বাবার মতন চোখ, আবার বলে মায়ের মতন আইব্রো, বাবার মতন আইব্রো, আবার বলে তবে এইটুকু শিওর সবাই বলে গালটা আমার মতন, কারণ আমার একটু তবলু তবলু তো, সবাই জানো এটা। তোমার আমাকে এখন তো অনেক ছোট, এখনো সেটা বোঝা যাবে না যে ও কার মতন হয়েছে, আরো যখন বড় হবে তখন বোঝা যাবে। অনেক রকম লাগে, এখন ওদের এমন একটা বয়স, প্রত্যেকদিন ওদের মানে লুকটা চেঞ্জ হতে থাকে আর কি। তো আমাদের কাছে একদিন দুদিন এরকম করে বেশ কিছু ফটোস আছে, সেগুলো তোমাদের সঙ্গে তো ভিডিওর মধ্যে ইনক্লুড করেই দেব, এবং বয়সটাও বলে দেবো কোন দিনকার কোন ফটোগুলো। তো পুচকুসোনাকে কেমন লাগলো সবাই কিন্তু প্রচুর আশীর্বাদ করো, আর অনেক অনেক যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, সবাই প্রচুর আশীর্বাদ করো। আর আমরা আমাদের জন্য আর কিচ্ছু চাই না, শুধু আমার বেবিটাকে তোমরা আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ওকে যেন ভালোভাবে, যারা দেখছো ওকে যেন ভালো করে মানুষ করতে পারি, তাই না বলো? আমরা যে কষ্টটা করেছি সেই কষ্ট যেন ওকে করতে না হয়, এটা সব বাবা মাই চায়। তো আমরা তার থেকে ব্যতিক্রম কিছু না, আমরাও চাই যাতে ওর কোনো কষ্ট না হয়, ওকে আমরা সঠিকভাবে সঠিক শিক্ষা এবং সঠিকভাবে তৈরি করতে পারি, মানুষ করতে পারি। তো এইটুকু শক্তি ভগবানের কাছে চাইবো, আর এইটুকু আশীর্বাদ তোমাদের কাছে চাইবো, যাতে আমরা এই কাজটা করতে পারি। আর এখন আমাদের জীবনে আর কিছু আছে বলে মনে হয় না, মনে হয় যে ওর জন্যই সব কিছু এখন। আর পাপড়ি একটা প্রশ্ন করেছিল আজকে, যে আমি ওকে বলছিলাম যে এটা আমার হার্ট, এটা আমার জান। পাপড়ি বলছে তাহলে তুমি কি মিথ্যা কথা বলেছো, তাহলে আমি কি ছিলাম? আমি বললাম হ্যাঁ সেটাই, দেখবে যারা লাভ ম্যারেজ করে, ভালোবাসা কোথায় মানে কোথাও কমতে নেই, সেই ছোটবেলার থেকে ভালোবাসা, কত কথা, কত আদর, তুমি আমার এই, তুমি আমার কলিজা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, মানে কত ভালো ভালো শব্দ যেগুলো একেবারে মানে পটানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে, কাকা কাকিদের, কাকের ক্ষেত্রেও সেম, আমার মতন এরকম সব মেয়েদের ক্ষেত্রেই সেম যারা লাভ ম্যারেজ করেছো। তো এখন যে আদরটা, ভালোবাসাটা তুমি আমার মানে বেবির প্রতি, এটা আমার জান, এটা আমার কলিজা, এটা আমার আত্মা, এটা আমার প্রাণ। হ্যাঁ, তো তাই আমি জিজ্ঞাসা করলাম যে এই সেম শব্দগুলো তো আমিও শুনেছি, তাহলে কি বললাম, তাহলে আমি কি, তাহলে কি এতদিন আমাকে মিথ্যে কথা বলছিলাম, মানে এতদিন কি মিথ্যে কথা বলেছিল আমাকে? বলছে না, এখন এক্সচেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে এখন। তো আমি বললাম চেঞ্জ হয়ে গেছে, ওই জিনিসগুলো এখন ট্রান্সফার হয়ে গেছে। বললাম তাহলে আমি কি, আমি কি? বলছে তাহলে তুমি এখন কিডনি ফিডনি কিছু একটা। তাই তো, আবার কি সব বলছে, ওগুলো আর বললাম না। যাই হোক, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওটি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এইরকমই, আর এক এক নার্সিং হোমে এক এক রকম সিস্টেম। আমি সানভিউতে ছিলাম, যথেষ্ট ভালো পরিষেবা। তবে হ্যাঁ, আর একটা কথা বলি, আয়ামাসিরা থাকেন। তো দিনের বেলা মানে এক এক আয়ামাসির এক এক রকম রূপ হয়, ঠিক আছে? যদি তোমাদের ভাগ্যে একজন ভালো আয়ামাসি, মানসিকতার মাসি পড়ে, তাহলে তো খুব ভালো, আর যদি এই মানে অন্যরকম হয় তাহলে তো গেল। তো আমাদের ক্ষেত্রে মানে একটা মাসি খুবই ভালো ছিল, তোমরা ভিডিওতেও দেখবে। হ্যাঁ, তো দিনের বেলা খুব ভালোভাবে শুনেছে, সমস্যা শুনেছে, খুব ভালোভাবে আদর যত্ন করেছে। হ্যাঁ, আদর যত্ন করেছে। কিন্তু রাতের বেলা কোনো মাসিকেই মাসি আর পাওয়া যায় না। আমরাই তখন পেশেন্ট, মারা মাসি হয়ে যায়, ওনারাই তখন রুগী হয়ে যায়, এরকম অবস্থা। ডেকে 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 তুলতে হয়েছিল আমাদেরকে আর কি ওখানে। তো রাতের বেলা সার্ভিসটা ভীষণ খারাপ পেয়েছি, এটাই বলবো। আর এদিকে আমি রাতে যেতেও পাচ্ছি না, পরের দিন ওই মাসিকে পাচ্ছি না, সেটা ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আর আগামীতে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসছে। নেক্সট ভিডিও রয়েছে, নামকরণের ভিডিও রয়েছে, আমরা বেবির কি নাম রাখলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর নাম তোমরা বলেছো, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন নামটা দেব। আর তার মধ্যে কিন্তু আমাদেরও একটা নাম ভাবা ছিল, তো মানে মনে মনে ছিল যখন ডেলিভারি সদ্য আগেই আমরা ওই নামটা সিলেক্ট করিনি, ডেলিভারি হওয়ার 2-3 দিন আগেই ওগুলো ভেবেছি। তো সেটাই এখনো পর্যন্ত সবথেকে বেস্ট চয়েসেই রয়েছে। আর আরেকটা কথা বলছি, ডাক নাম একটা, সেগুলো তোমাদের মধ্যে থেকে কাউকে সিলেক্ট করব, ঠিক আছে? তো আমি এটাও বলে দেবো যে ওই নামটা কে বলেছে, ঠিক আছে? হ্যাঁ, আরো ঠাম্মিরা, আরো সবাই যারা যা নাম দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেই ভিডিওটাও খুব শিগগিরই চলে আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।